খেলা জমে উঠেছে। দেখা যাক কোথায় গিয়ে এই খেলা থামে। রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু তিনি সম্প্রতি বাংলাদেশের অন্যতম শীর্ষ দৈনিক কালের কণ্ঠ সেখানে একটি নাতিদীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক নিজে বঙ্গভবনে উপস্থিত হয়ে এই সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন এবং আমাদের এই বাংলাদেশে কোনো রাষ্ট্রপতি রাষ্ট্র ক্ষমতায় থেকে এরকম নাতিদীর্ঘ সাক্ষাৎকার কোনো জাতীয় দৈনিকে দিয়েছেন এটা যেভাবে আমি দেখিনি। আর সেই সাক্ষাৎকারের মধ্যে নিজের অপমান, নিজের বেদনা, নিজের গ্লানি, নিজের কষ্ট এবং অপমান যেভাবে তিনি ফুটিয়ে তুলেছেন সেটি সারা দেশের মানুষকে নিদারুণভাবে নাড়া দিয়েছে। আমরা যারা বাইরে আছি তারা হয়তো মনে করি যে রাষ্ট্রপতি মানে একটা বিরাট ব্যাপার, তিনি সেখানে রাজার হালে আছেন, পায়ের উপর পা তুলে বসেছেন, প্রতি অক্তে তার জন্য শাহী খাবার তৈরি হয়, তার জন্য ডাক্তার আছে, তার নামাজ পড়ার জন্য আলাদা জায়গা আছে, ব্যায়ামাগার আছে, আরো কত কি। কিন্তু ওখানে বসে একজন মানুষ যে অসহায় হতে পারেন, একজন মানুষ যে অপমানিত হতে পারেন, একজন মানুষ যে বন্ধিত্ব বরণ করতে পারেন, একজন মানুষের জীবন যে পশুর মতো অবমাননাকর পর্যায়ে পৌঁছে যেতে পারে, তা এই কালের কণ্ঠের সাক্ষাৎকারে জনাব শাহাবুদ্দিন চুপ্পু যেভাবে বলেছেন, আর যিনি সাক্ষাৎকার করেছেন নিখুঁতভাবে তিনি তার কলমের মাধ্যমে যে সাক্ষাৎকার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু যেভাবে ফুটিয়ে তুলেছেন সেগুলো নিয়ে এখন বাংলাদেশে রীতিমতো তোলপাড় চলছে। কালের কণ্ঠের এই রিপোর্টটি নিয়ে দেশের প্রথম সারির সব পত্রপত্রিকা নিউজ করেছে রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে। এমনকি কালের কণ্ঠকে যারা দেখতে পারে না, প্রথম আলো, ডেইলি স্টার, তারাও এই সাক্ষাৎকারটিকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে একের পর এক উপর্যুপরি রিপোর্ট ছাপাচ্ছে। দেশের গণমাধ্যমগুলো একটার পর একটা রিপোর্ট করছে। আমরা যারা পডকাস্ট তৈরি করছি বা আমরা যারা কন্টেন্ট তৈরি করছি, আমরা কিন্তু একই কথা বারবার বলা যাচ্ছে। কারণ হলো রাষ্ট্রপতির এই বক্তব্য তার একার নয়, আর এই বক্তব্য পুরো জাতির। তিনি যে অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, তিনি ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পু লাঞ্ছিত হননি, তিনি লাঞ্ছিত হয়েছেন 18 কোটি বাংলাদেশি মানুষকে নিয়ে। এত বড় একটা বিপ্লবের পর এবং এত বড় একটা লড়াই সংগ্রামে বিপ্লবীদের বিজয়ের পর যে রাষ্ট্রপতি মূলত বলতে গেলে বাধ্য হয়েছেন অবনত মস্তকে বিপ্লবী সরকারের, গণঅভ্যুত্থানের সরকারের সকল আদেশ, নির্দেশ, অনুরোধ মান্য করার। তিনি সসম্মানে চলে যেতে পারতেন, তাকে বিদায় দেওয়া হতে পারত, কিন্তু সেটা না করে তাকে যে অমানবিক নির্যাতন করা হয়েছে, তাকে আটকে রেখে অনেকটা বন্দিত্বের মতো অবস্থায় ফেলে তাকে যেভাবে খুঁচানো হয়েছে, যেভাবে একজন মানুষকে যদি একটা মানে যাকে বলা হয় রুমের মধ্যে রেখে চারিদিকে বিষধর গোখরা সাপ ছেড়ে দেওয়া হয়, তখন সেই মানুষটির মনোজগতে যে ভয় এবং ভীতিকর অবস্থা তৈরি হবে, ঠিক একই অবস্থা রাষ্ট্রপতি গত 17 মাস ধরে ভোগ করেছেন। এই রাষ্ট্রপতির ভবন আক্রমণ হবে, এই বঙ্গভবন আক্রমণ হবে, এই রাষ্ট্রপতিকে আজকে পদচ্যুত করা হবে, কালকে তাকে বঙ্গভবনে ঢুকে লাঞ্ছিত করা হবে, এরপর তাকে ধরে আনা হবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথা গত 17 মাসে ছড়িয়ে যেভাবে এই মানুষটির জীবনকে তছনছ করে দেওয়া হয়েছে, তা ডক্টর ইউনূসের পতনের পরে তার জন্য রীতিমতো স্বর্গোদ্যান হয়ে পড়েছে। তারেক রহমান সাহেবের জমানাতে তিনি বড় করে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছেন এবং অকপটে বলেছেন যে নতুন সরকার গঠন করার পর তিনি তুলনামূলকভাবে ভালো আছেন। তো আমাদের বক্তব্য হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন শিক্ষিত মানুষ, সজ্জন মানুষ হিসেবে যার পরিচিতি, যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি যথেষ্ট বয়স্ক, প্রায় 90 বছর তার বয়স। এই বয়সে মানুষ মৃত্যুর কথা চিন্তা করে, কবরের কথা চিন্তা করে, আল্লাহ খুদার কথা চিন্তা করে এবং সাধারণত শয়তান ইবলিস এই ধরনের বুড়া মানুষের কাছে যায় না। কিন্তু কি হলো, এই ভদ্রলোক বা তিনি নিজে বা তার আশেপাশে যারা ছিলেন তারা গত এই 17 মাসে কেবল ডক্টর মোহাম্মদ ইউনূস নয়, এরকম আর অনেক বহু সম্মানিত মানুষের জীবন তছনছ করে ছেড়ে দিয়েছেন। যারা ব্যবসা বাণিজ্য করতেন, প্রায় বড় বড় সব ব্যবসা প্রতিষ্ঠানগুলো মবের শিকার হয়েছে। সেটা বসুন্ধরা গ্রুপ বলেন বা তাদের প্রতিদ্বন্দ্বী যমুনা গ্রুপ বলেন, সেটা গাজী গ্রুপ বলেন কিংবা হামিম গ্রুপ বলেন, বাংলাদেশে এমন কোনো বড় শিল্প প্রতিষ্ঠান নাই, প্রাণ গ্রুপ বলেন কিংবা ইস্পাহানি গ্রুপ বলেন, কেউ মবের কবল থেকে রক্ষা পায়নি। এবং সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস তারা যারা লোকজন আছে তারা এই মবের প্রতি সহানুভূতি না জানিয়ে উল্টে এই বলার চেষ্টা করেছে যে এটা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, এটা প্রেশার গ্রুপ ইত্যাদি ইত্যাদি নানা রকম কথা। তো যাই হোক, এই যে 17 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে মানুষের পুঞ্জীভূত ক্ষোভ ছিল, বেদনা ছিল এবং তাদের অনেক কথা মানুষ প্রতিবাদ করতে পারেনি মবের ভয়ে, তাদের অনেক কথা মামলা মোকদ্দমা, রাষ্ট্রদ্রোহ মামলা, আওয়ামী লীগের দোষর সাজিয়ে মামলায় ঢোকানো, হত্যা মামলায় ঢোকানো, এই কাজগুলো ছিল একেবারে মুড়ি মুলকির মতো। এই কাজগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এমনভাবে হয়েছে যে মানুষ অনেক কিছু দেখেছে, অনেক কিছু বলতে চেয়েছে কিন্তু বলতে পারেনি, অনেক কিছু দেখতে চায়নি কিন্তু তাদেরকে দেখতে হচ্ছে, অনেক কিছু সহ্য করতে চায়নি তাদেরকে সেই জিনিসগুলো সহ্য করতেছে। এবং এরই ধারাবাহিকতায় আজকে এই যে রাষ্ট্রপতির যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে সাধারণ মানুষের যে আবেগ, সহানুভূতি, এটি আওয়ামী লীগের প্রতি সহানুভূতি নয় বা এটি জনাব শাহাবুদ্দিন চুপ্পুর প্রতি কোনো সহানুভূতি নয়, এটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি বিরক্তি, তার প্রতি ক্রোধ, তার প্রতি ক্ষোভ। রাষ্ট্রপতির এই বক্তব্যের মাধ্যমে অনেকে বলার চেষ্টা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সংবিধান লঙ্ঘন করেছেন। তিনি অবিরতভাবে 15-16 বার দেশের বাইরে গেছেন,
সংবিধান এর যে বিধিবিধান, রাষ্ট্রের যে আচার কালচার, এর কোনোটাই তিনি ধার ধারেননি। তিনি কিভাবে নির্বাচিত হলেন, কিভাবে মনোনীত হলেন, কিভাবে শপথ নিলেন, এগুলোতে বহু বিতর্ক রয়েছে। মানুষজন সবকিছু মেনে নিয়েছিল, কিন্তু তিনি নিজের মুখে যেটা বলেছেন তিনি সাংবিধানিক সরকার। তো সেই সাংবিধানিক সরকার অনুযায়ী তিনি যার কাছে শপথ নিয়েছেন, যার অধীনে তিনি তার উপদেষ্টা, অর্থাৎ প্রধান উপদেষ্টা কার? রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা। সেই রাষ্ট্রপতিকে তিনি তুচ্ছ এবং তাচ্ছিল্য করেছেন। এটা কি রাষ্ট্রদ্রোহ? এটা কি সংবিধানের অবমাননা? এটা সংবিধান বিশেষজ্ঞ বা যারা ক্রিমিনাল প্র্যাকটিস করেন, ফৌজদারি অপরাধ বিশেষজ্ঞ, তারা বলতে পারবেন। কিন্তু আমাদের যে চাচা মিয়া বা মামু, তিনি খুব সহজে ছাড়া পাবেন বলে মনে হচ্ছে না। তাকে জবাবদিহি করতে হবে, এবং গত 17 মাসে তিনি যে মজা লুটেছেন সেই প্রত্যেকটা জিনিসের জন্য তাকে জবাবদিহি করতে হবে। এবং জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে তার কি চুক্তি হয়েছে, তিনি ভবিষ্যতে রাষ্ট্রপতি হবেন কি হবেন না, তার দেশের বাইরে থাকবে না দেশে থাকবে, ডাজ নট ম্যাটার। কিন্তু মূল ব্যাপার হলো যে তিনি এখন অজনপ্রিয়তার এমন একটা পর্যায়ে পৌঁছে গেছেন যে কেউ ইচ্ছে করলেও তাকে ধারণ করতে পারবে না, কেউ ইচ্ছে করলে তার সাথে খুশি মনে ছবি তুলতে পারবে না, তার সঙ্গে দেখা করার জন্য কেউ আগের মতো আর সেখানে যাবে না। এবং তিনি বুঝতে পারবেন এখন এই প্রথম শান্তি কাহাকে বলে, অশান্তি কাহাকে বলে, অপমান কাকে বলে, আর সম্মান কাকে বলে। কোনো সম্মানিত ব্যক্তিকে অসম্মান করলে যে কি পরিণতি হয়, এটি এখন তিনি হাড়ে হাড়ে টের পাবেন। যেটা বলছিলাম যে তিনি তার ক্ষমতাকালীন সময় বহুবার দেশের বাইরে গেছেন। প্রোটোকল অনুযায়ী তার উচিত ছিল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে যাওয়া আর বিদেশ থেকে এসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করা। একটা কাজ তিনি করেননি। এরপর যেটি হলো যে রাষ্ট্রের অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যেমন সেনাবাহিনীর যে ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে যেটা হয়, কুচকাওয়াজ হয়, আরেকটা আছে রাষ্ট্রপতির কুচকাওয়াজ। এরপর যেটা হয় সেটা হলো আমাদের যে জেন্টেলম্যান ক্যাডেট রয়েছে বিএমএ, বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যারা অফিসার হিসেবে ঢুকেন, তাদের যে পাস আউটের যে সময়, এই সময়টিতে রাষ্ট্রপতি উপস্থিত থেকে এখানে ভাষণ দেন। এই 17 মাসে তাদেরকে রাষ্ট্রপতি সারাদিন চুপকে কোথাও যেতে দেওয়া হয়নি। বিশ্বাস করেন তিনি একজন মুসলমান এবং তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভালো মুসলমান। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নামাজ কালাম পড়েন এবং তার যে অধার্মিক যে কর্মকাণ্ড, সেই অধার্মিক কর্মকাণ্ড শাহাবুদ্দিন চুপ্পুর কোনো অধার্মিক কর্মকাণ্ড নজির আমরা পাইনি। তো এই মানুষটি ঈদের জামাতে যাবেন এবং তিনি সেখানে থাকবেন মেহমান আজিম, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার যে নামাজ, তাকে সেই নামাজ পড়তে যেতে দেয়া হয়নি। এমনকি তাকে ভোট দিতে যেতে দেওয়া হয়নি। তিনি ভোট দিতে যাননি, তাকে ওই যে কি যেন ডাক যোগে যে ব্যালট পেপার, সেটা পাঠিয়ে সেখানে তাকে ভোট দিতে বলা হয়েছে। এইরকম তার স্টাফদেরকে নিয়ে যাওয়া হয়েছে, তার কোনো খবর প্রকাশিত হয়নি। এমনকি বঙ্গভবনে তার যে খাবারের যে তালিকা, সেই খাবারের তালিকায় ঠিকমতো মাছ মাংস তরিতরকে দেওয়া হয়েছে কিনা, উনি ভদ্রলোক মানুষ, শাহাবুদ্দিন চুপ্পু ভদ্রলোক মানুষ, সেই কথা তিনি বলেন নাই। কিন্তু আমার বিশ্বাস যে তার যে প্রাপ্য খানা পিনা রয়েছে, সেই খানা পিনাও ঠিক মতো গেছে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তো এই সকল কথা প্রকাশিত হয়েছে কিয়দাংশ, আরো প্রকাশিত হবে অনেক কিছু। এই সময়টাতে কারা তার সাথে খারাপ আচরণ করেছে, কারা তাকে টেলিফোন হুমকি দিয়েছে, দামকি দিয়েছে, ইত্যাদি নানা বিষয়। তো এগুলো চলছে, খেলা জমে উঠেছে। দেখা যাক কোথায় গিয়ে এই খেলা থামে। এরকম একটা ভাবসাব, না জানি কি হয়ে গেছে, এরকম একটা অবস্থা। অন্যদিকে যারা মন্ত্রিত্ব পাওয়ার জন্য শতভাগ নিশ্চিত ছিলেন কিন্তু মন্ত্রিত্ব পাননি, তারা বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন। যাদের ধূমপানের অভ্যাস আছে, প্যাকেটের প্যাকেট সিগারেট তারা খেয়ে ফেলছেন। যাদের মদ্যপানের অভ্যাস আছে, পেট ভরে ভাত না খেয়ে তারা শুধু মদ খেয়ে যাচ্ছেন। যাদের একটু জুয়া ঠুয়া খেলার অভ্যাস আছে, তারা এখন বন্ধু বান্ধবকে ডেকে জুয়া খেলে সর্বনাশের পথে পা বাড়াচ্ছেন। এরকম একটা বিবর্তন চলছে যাকে বলা হয় সরকারি দলের কর্তা ব্যক্তিদের মধ্যে। এবং এরই মধ্যে কিছু বেসামাল কথাবার্তা মানুষের মধ্যে যথেষ্ট বিতর্কের তৈরি করেছে। এগুলো নিয়ে আমি ব্যক্তিগতভাবে কাউকে বিব্রত করতে চাই না, কিন্তু মন্ত্রীদের লাগাম টানা সরকারের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে পড়েছে। এই কারণে খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে পড়েছে যে এই মন্ত্রীদের, যারা একসময় বিএনপি নেতা ছিলেন, তাদের কথাবার্তা কোনো কালেই গ্রহণযোগ্য ছিল না। তারা টেলিভিশন বা মিডিয়ার কেউ প্রিয় মুখ নন, রাজনীতির ময়দানেরও তারা ওইরকম কোনো কুশীলব নন। একটা সময় বিভিন্ন রাজনৈতিক দলে অনেক নেতা ছিলেন যাদের বক্তব্য শোনার জন্য মানুষ পাগলের মতো ছুটে বেড়াতো। তারা মঞ্চে কোনো বক্তব্য দিলে, টেলিভিশনে কোনো বক্তব্য দিলে, হোক না সেটা আপনার পক্ষে, এমনকি আপনাকে যদি কেউ গালাগাল করতো তাহলে সেই গালাগালগুলো ভালো লাগতো। আপনারা যারা মিজানুর রহমান চৌধুরী সাহেবের বক্তব্য শুনেছেন, প্রয়াত প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী, প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ সাহেবের বক্তব্য যারা শুনেছেন, তারপর কে এম ওবায়দুর রহমান সাহেব, তারপর কে এম ওবায়দুর রহমান সাহেবের পরে একটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসাদুজ্জামান রিপন, তার বক্তব্য অসাধারণ সুন্দর বক্তব্য ছিল। এরকম অনেকের নাম আমি বলতে পারবো। বিশেষ করে শাহ মোয়াজ্জেম সাহেবের বক্তব্য, শাহ মোয়াজ্জেম হোসেন অসাধারণ বক্তব্য দিতে পারতেন। ডক্টর বি চৌধুরী, বদরুদ্দোজা চৌধুরী, মন্ত্রমুগ্ধের মতো মানুষ তার বক্তব্য শুনতো। তো
তো এই বক্তব্য আপনার পক্ষে বললো না বিপক্ষে বললো ডাজ নট ম্যাটার, তারা বক্তব্য দিয়েছে, এটা শোনার জন্য মানুষ উদ্গ্রীব হতো। বদরুদ্দোজা চৌধুরীর বক্তব্য শোনার জন্য আওয়ামী লীগের লোক, ছাত্রলীগের লোক সেখানে ভিড় করতো গভীর রাত্রি পর্যন্ত। আমি নিজেও তার সেই বক্তব্য বহুবার শুনেছি এবং এখনো পর্যন্ত স্মৃতিপটে সেই বক্তব্যগুলো রয়ে গেছে। দুর্ভাগ্যজনক হলো সত্যি যে এই মুহূর্তে বিএনপির মধ্যে এমন কেউ নেই যার বাগ্মিতা রয়েছে এবং যার বক্তব্যের মধ্যে ওরকম আকর্ষণীয়তা রয়েছে, কারণে হোক অকারণে হোক, বিনা প্রয়োজনে হোক, যেভাবে হোক একজন বিএনপি নেতা বক্তব্য দিচ্ছেন আর মানুষ শুনলে খেয়ে তার বক্তব্য শুনছেন, এরকম কোনো লোক বিএনপিতে নেই। বিএনপিতে কোনো লেখক নেই যার লেখা মানুষ পড়ে, কোনো কবি নেই যার কবিতা পড়তে পারে। একটা সময় বিএনপির পক্ষে কলম ধরতেন সেই জায়জাদিনের শফিক রহমান, জায়জাদিনের শফিক রহমানের পরে সিরাজুর রহমান, সম্ভবত শফিক রহমান সাহেবের বড় ভাই সিরাজুর রহমান। এরপরে রয়টার্সে চাকরি করতেন আতিকুল ইসলাম সাহেব, আতিকুল হক সম্ভবত, অসাধারণ লেখা লিখতেন। তাদের সঙ্গে পাল্লা দিয়ে লিখতেন আবেদ খান, এবে মোছা, আব্দুল গাফার চৌধুরী, এবং পত্রিকার পাতায় মানুষ পাগলের মতো সেই তাদের সেই লেখাগুলো পড়ার জন্য মানে অপেক্ষা করতেন, একবার দুইবার তিনবার। এখন সেই লেখক বিএনপির পক্ষে কলম ধরার মতো অনেক লোক আছে, সেই কলম দিয়ে সব অকথ্য বের হবে। অবশ্য মারুফ কামাল খান আছেন, একসময় বিএনপির যে প্রেস সচিব ছিলেন সম্ভবত বেগম খালেদা জিয়ার, তো তার লেখার হাত ভালো। তো তিনি আর আগের মতো লিখছেন না, এর বাইরে ওইরকমভাবে শফিক রহমান সাহেব বয়স হয়ে গেছেন, তিনি এখন বিএনপির সাথে সম্পৃক্ত নন। তো কাজেই বিএনপিতে আকর্ষণ সৃষ্টি করার মতো মানুষ বক্তব্য দিয়ে বা লিখে মানুষকে মন্ত্রমুগ্ধের মতো টেনে আনার মতো মানুষ নেই। এর ফলে কি হলো, এখন যারা আছেন তারা যে বক্তব্যগুলো দিচ্ছেন এটা অনেকের মনে বিরক্তি সৃষ্টি করছে, বিএনপি সম্পর্কে বিরূপ ধারণা পোষণ করছে। আর যে সমস্ত মানুষ কথাবার্তা বলছেন তারা প্রায় বেহুশের মতো কথাবার্তা বলছেন, হুশ অবস্থায় কথাগুলো বলছেন না। সরকার প্রধানের উচিত এই তার যারা মন্ত্রী রয়েছেন তাদের বক্তব্যে লাগাম দেওয়া। আদারওয়াইজ সরকারের পতনের জন্য বা সরকারের যাকে বলা হয় দুঃসময়ের জন্য অন্য কারো সাহায্য সহযোগিতা দরকার হবে না, এই মন্ত্রীদের বচন মুবারক যথেষ্ট হয়ে যাবে। এটা গেল এক। দ্বিতীয়ত হলো যে চাঁদাবাজি গত 17 মাস যাবত চলছে। তখন বিএনপির অনেক ছেয়ে ছিল যে ক্ষমতা তো আমাদের হাতে নেই, আমরা দল থেকে বড় জোর বহিষ্কার করতে পারি। আর যেটা সরকারের উচিত, মানে ইউনিট সরকারের উচিত হলো চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এবং সরকারের এখন যারা কর্তা ব্যক্তি, তখন গত 17 মাস আগে তারা যে পজিশনে ছিলেন সেখান থেকে তারা বারবার চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন এবং নিজের দলের যারা চাঁদাবাজ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানানোর পাশাপাশি তারা এই কথাও বলেছেন যে চাঁদাবাজদের কোনো কর্মকাণ্ডের সঙ্গে বিএনপি দলগতভাবে জড়িত নয়, তারা চাঁদাবাজিকে সমর্থন করেন না, চাঁদাবাজ যেই হোক তাদের শাস্তি চান এবং চাঁদাবাজদের দায় দায়িত্ব তারা নেবেন না। কিন্তু এখন তো বিএনপি ক্ষমতায়, এখন চাঁদাবাজ জামাতের লোক করুক, আওয়ামী লীগের লোক করুক, বিএনপির লোক করুক, ডাজ নট ম্যাটার, চাঁদাবাজি হচ্ছে। চাঁদাবাজির সঙ্গে পাল্লা দিয়ে ছিনতাই হচ্ছে, তার সঙ্গে সঙ্গে গ্যাং একটা সিন্ডিকেট করে যে সকল কর্মকাণ্ড হচ্ছে এই দেশের বিভিন্ন প্রান্তরে গত এক সপ্তাহে, তাতে করে মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। পুলিশ কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু সেই ব্যাপারে যদি সরকার খুব সচেষ্ট না হয় তাহলে পুলিশের যে শক্তিমত্তা এটা থাকবে না। ইতিমধ্যে আমরা যে বিষয়গুলো দেখেছি সেটা হলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে এতদিন এনসিপির আধিপত্য ছিল, এতদিন জামাতের আধিপত্য ছিল, শিবিরের আধিপত্য ছিল, সেই আধিপত্য ভেঙে ছিল, চুরমার হয়ে গেছে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে। এবং সেই আধিপত্যের দাপট এতটা বেশি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তিনি পাগল হয়ে গেছেন পদত্যাগ করার জন্য। তিনি বিধি মোতাবেক রাষ্ট্রপতির দরবারে গিয়েছেন পদত্যাগপত্র পেশ করার জন্য, তারপরে আবার সেখান থেকে ছুটে এসেছেন শিক্ষামন্ত্রীর কাছে যেন তার পদত্যাগটি দ্রুত হয়। তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মানে খুব তাড়াতাড়ি ছাড়তে চাচ্ছেন। এই কারণ হলো আমরা পেঁচা বলি, অলক্ষী বলি কিংবা শনির দশা বলি, এই জিনিসগুলো যে তার দিকে খুব ধেয়ে আসছে। এই ভদ্রলোক তার সিভি মানে তার যে ব্যক্তিগত তথ্য এগুলো নাকি 37 পৃষ্ঠা, যে তিনি কোথায় কি শিক্ষকতা করেছেন, কোথায় কি ডিগ্রি নিয়েছেন, তার এত যোগ্যতা, সেই যোগ্যতা এখন তার জন্য লায়াবিলিটিস হয়ে গেছে। অথচ যেদিন তাকে সিলেক্ট করা হয় সেদিন আমি একেবারে প্রথম ব্যক্তি যিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তার জয়েন করার আগে তার নামটা শোনার সঙ্গে সঙ্গে বলেছিলাম যে এটা একটা ভুল সিদ্ধান্ত হলো, এই ভদ্রলোকের জীবন তছনছ হয়ে যাবে, তিনি কিচ্ছু করতে পারবেন না। কারণ অনেকে ভুল বুঝেছেন। এ কারণ হলে এই ভদ্রলোক নির্ঘাত জামাতের লোক ছিলেন। জামাতে আমার যারা শুভার্থী ছিলেন তারা চিন্তা করলেন যে মিস্টার রনি এতকাল আমাদেরকে বিভিন্ন গুপ্তভাবে আমাদেরকে নৈতিক সমর্থন জুগিয়েছে, আমাদের পক্ষে মাঝে মধ্যে কথাবার্তা বলেছে। এখন এই পট পরিবর্তনের পরে হঠাৎ এমন কি হলো যে এখন ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভাইস চ্যান্সেলর রূপে জামাতপন্থী একজন লোক আমরা নিয়োগ দিতে পেরেছি, তার বিরুদ্ধে কথা বললো।
তো তারা বুঝতে পারেননি। আমি যে কথাটি বলেছিলাম যে এখানে যারাই টিকে থাকে বা যারা আছে তাদের পিছনে একটা শক্তিশালী রাজনৈতিক পক্ষ থাকে এবং সেই রাজনীতির ধারাবাহিকতা থাকে। বিশেষ করে 91 সাল থেকে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এবং সেখানকার ভাইস চ্যান্সেলর পদগুলোর সঙ্গে রাজনীতির যে সম্পৃক্ততা জঘন্য পর্যায়ে পৌঁছে গেছে এবং ক্ষেত্র বিশেষে নোংরামি, এত নোংরামির পর্যায়ে পৌঁছে গেছে যে ওখানে কোনো ভদ্রলোক আসলে সহজে যেতে চায় না। কিন্তু এরশাদ জামানাতে আমরা যত কথাই বলি না কেন, সেখানে এতটা রাজনীতিকরণ ছিল না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাজনীতি ছিল, কিন্তু প্রক্টর, তারপরে বিভিন্ন অনুষদের ডিন এবং ভাইস চ্যান্সেলর যে পদগুলো, এগুলোর একটা সম্মান ছিল, মর্যাদা ছিল।